দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর যে নাটকটি রয়েছে আগুন, বিজন ভট্টাচার্যের লেখা সেই আগুন নাটকের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই নাটকে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে, মানে পর্ব আর কি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি বিভিন্ন অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তার আগে আমরা বিষয়বস্তু বা এই যে অধ্যায়ের ভাগ শুরু করবার আগে আমরা বিজন ভট্টাচার্য সম্পর্কে সামান্য কিছু জেনে নেব। চলো তাহলে শুরু করছি। 1917 সালে বাংলাদেশের ফরিদপুর জেলার খানখানাপুর গ্রামে বিজন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। বিজন ভট্টাচার্যের পিতা ছিলেন ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য ও তার মাতা ছিল সুবর্ণপ্রভা দেবী। আরেকটি কথা বলে রাখি, এই বিজন ভট্টাচার্য মনীষ ঘটকের কন্যা মহেশ্বেতা দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের অর্থাৎ মহেশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্যের পুত্রের নাম ছিল নবারুণ ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য মোট 15টি নাটক লিখেছিলেন। এই যে 15টি নাটকের কথা বললাম, এগুলো ছিল পূর্ণাঙ্গ নাটক। এছাড়াও একাঙ্ক নাটক লিখেছিল প্রায় 9টি। এছাড়াও তিনি কবিতা, উপন্যাস ইত্যাদি বিভিন্ন প্রত্যেকটা জিনিসেই তিনি সিদ্ধহস্ত ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী জনযুদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ হয়েই তিনি এই আগুন নাটকটি রচনা করেছিলেন। এই যে আগুন, মানে আগুন নামক নাটক, এই আগুন নামক নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত অরণি পত্রিকায়। পরে এই নাটকটি বহুরূপী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর তারপর এই নাটকটি বিজন ভট্টাচার্য নাট্য সমগ্র ভলিউম 1 এই যে বই, এই বইটিতে প্রকাশিত হয়েছিল একদম পূর্ণাঙ্গ রূপে। এই নাটকটি বিশ্লেষণ করার পূর্বে আমি কয়েকটি কথা তোমাদের সাথে বলে নিতে চাই। মানে এই কয়েকটি কথা যদি তোমরা না বোঝো তাহলে এই আগুন নাটকটি ঠিকঠাক বুঝতে পারবে না, মানে কোন পরিপ্রেক্ষিতে লেখা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ চলার কিছুদিন পরে বিশ্বের অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছিল। তখন বিশ্ব জুড়ে ফ্যাসিবাদ প্রবল হয়ে বা ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে লেগেছিল। আর সেই সুযোগে হিটলার, মুসোলিনি প্রভৃতি যে তাবর তাবর যারা শক্তিশালী দল ছিল, মানে সেই সমস্ত নেতারা সাধারণ জনগণের ওপর তাদের প্রভুত্ব বা তাদের অত্যাচার চালিয়ে যেতে থাকে। আর এই যে দুরবস্থা দেখা দিয়েছিল, এই দুরবস্থার ফলে খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছিল। আর এই সময় রাশিয়ার শ্রমজীবী মানুষের সংগ্রামে বলশেভিক আন্দোলনের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের মধ্যে নতুনভাবে আশা জন্ম নিয়েছিল। আর এটা শুধু বিশ্ব বিপ্লবেই থেমে থাকেনি, এর প্রভাব এসে পড়েছিল ভারতের বাজারেও। সেই সময় দেখা যায় জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। সেই সময় শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ শস্য, মানে ধান, পাট ইত্যাদি খাবার দ্রব্য, এগুলি পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছিল। আর যার ফলে কিছুদিনের মধ্যেই দেখা দিয়েছিল দুর্ভিক্ষ ও মহামারী। এই দুর্ভিক্ষ যখন আসে, সাধারণ শ্রমজীবী মানুষরা নিঃস্ব হয়ে পড়ে। আর সেই সময় মাথা চাড়া দিয়ে উঠেছিল কিছু মজুতদর। এছাড়াও চোরা কারবারি, আড়তদার, এদের প্রভুত্ব বা এদের বাড়াবাড়ি সেই সময় দেখা গিয়েছিল। খুব সাধারণভাবেই তাদের হাত বা তাদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন ছিল
সাধারণ মানুষের একত্রিত হবার, মানে সাধারণ মানুষ যদি একত্রিত না হয় তাহলে এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ছিল না। এই রকম সমাজ ব্যবস্থার ছবি আমাদের গল্প, উপন্যাস, কবিতা, নাটক প্রভৃতিতে ছেয়ে উঠেছিল। মানে এই সমাজ ব্যবস্থাগুলি তখনকার বইপত্র, যে সমস্ত লেখালেখি হচ্ছিল সেগুলিতেও ভরে গিয়েছিল। নাটকের ক্ষেত্রে গড়ে উঠেছিল গণনাট্য সংঘ। আর আমরা জানি বিজন ভট্টাচার্য মহাশয় ছিলেন গণনাট্য সংঘের অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব। আর বলা চলে এই আগুন নাটকটির মধ্য দিয়ে এই গণনাট্য আন্দোলনের একটি যাত্রা শুরু হয়েছিল। আমরা এবার এই নাটকের প্রত্যেকটি ভাগ নিয়ে, মানে এই নাটকে মোট 5টি অধ্যায় রয়েছে, প্রথম থেকে শুরু করে 5টি অধ্যায় আমি আলোচনা করব। তো চলো তাহলে প্রথম অধ্যায় নিয়ে আমরা শুরু করি। প্রথম পর্ব বা প্রথম অধ্যায়ে যে সমস্ত চরিত্রগুলি আমরা দেখতে পাই সেই সমস্ত চরিত্রগুলির মধ্যে প্রথম আমরা বলতে পারি একজন পুরুষ। সেই পুরুষটি ছিল সর্বহারা শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়াও প্রথম পর্বে আছে নেত্তর মা। তিনি ছিলেন স্নেহশীল, দায়িত্বপরায়ণ ও কর্তব্য তার যেন প্রত্যেকটি লোমে লোমে বা রোমে রোমে ছেয়ে গিয়েছিল। আর আরেকটি চরিত্র আমরা পেয়ে থাকি নেত্য। তার খুব একটা বেশি ভূমিকা নাই প্রথম পর্বে, তবুও চরিত্র। তাহলে 3টি চরিত্র, একটি পুরুষ, একটি নেত্তর মা, আরেকটি হচ্ছে নেত্য। পুরুষ বলতে এখানে তার বাবা। নাটকটি যখন শুরু হয়েছিল তখন আমরা দেখতে পাই মেঝেতে ঘরের মধ্যে 3 জন শুয়ে ঘুমোচ্ছিল। ভোরের আলো যখন ফুটতে শুরু করে এবং ভোরের আলো যখন ঘরের মধ্যে প্রবেশ করেছিল তখন 3 জনের মধ্যে প্রথম ঘুম ভেঙেছিল সেই পুরুষ চরিত্রটির। তখন আমরা দেখতে পাই ঘরের মধ্যে আবছা আবছা ভাবে কিছু জিনিসপত্রকে দেখা যাচ্ছে, মানে যেহেতু ভোর হয়ে গিয়েছে। আর ভোর হয়ে যাওয়ায় ঘরের যে কর্তা, মানে বাড়ির কর্তা, তার একটা চিন্তা মাথার মধ্যে কাজ করছে যে আজ যদি চালের লাইনে আমরা দাঁড়াই তাহলে চাল পাবো তো। তাকে যেহেতু গতকাল চালের লাইনে দাঁড়িয়ে চাল না পেয়েই বাড়ি ফিরে আসতে হয়েছিল, তাই তিনি ভাবতে থাকেন যে আজ যদি তাড়াতাড়ি না যাই তাহলে আজকেও আমি চাল না পেয়ে বাড়িতে ফিরে আসব, তখন আমাদের চলবে কিভাবে। তখন তিনি দেরি না করে একটু আলস্য ত্যাগ করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন এবং তার পাশে শুয়ে থাকা তার স্ত্রীকেও ধাক্কা মেরে জাগাতে থাকেন। কারণ তার স্ত্রীকেও বেশিক্ষণ ঘুমোলে চলবে না। তার স্ত্রীকে দাঁতন কাঠি, কলমি শাক, আরও বিভিন্ন জিনিস, শাকসবজি, সেগুলি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। আর তার জিনিসপত্র বিক্রি হলে তবেই চালের লাইনে দাঁড়িয়ে চাল পাওয়া যাবে, কারণ চালও তো কিনে নিতে হয়। আর কথা ভাবতে ভাবতেই বাড়ির কর্তা গামছা ঘাড়ে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারপর আমরা দেখতে পাই বাড়ির কর্ত্রী, মানে নিতাইয়ের মা। নিতাইয়ের ডাকনাম হলো নেত্য। সেই নিতাইয়ের মা তার ছেলেকে ধাক্কা মেরে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন। ভোরবেলা নেত্যকে একটু অসুবিধা করার জন্য, মানে ঘুম থেকে ডেকে ওঠানোর জন্য সে একটু বিরক্ত ভাব করে। আর তার প্রতিদিন এই চালের লাইনে গিয়ে দাঁড়াতে মোটেই ভালো লাগে না। আর মা তাকে ভালো করে বুঝিয়ে বলে, দেখো বাবা, সকাল সকাল তুমি যদি একটু চালের লাইনে গিয়ে না দাঁড়াও তাহলে আমরা চাল পাবো না। তুমি বরং দুপুরে একটু বেশি করে ঘুমিয়ে নিও। যাই হোক, মা এবং ছেলে দুজনেই ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা বাজারের দিকে রওনা হয়। এটা ছিল প্রথম দৃশ্যের বিবরণ। এবার আমরা দ্বিতীয় দৃশ্যে প্রবেশ করব। দ্বিতীয় দৃশ্যে যে চরিত্রগুলো আমরা দেখতে পাই সেগুলি হলো কৃষাণ, মানে কৃষাণ নামে একটি চরিত্র বা কৃষক, যে হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন সন্ধানী। এছাড়াও আছে কৃষাণী। কৃষাণী হলো সেই কৃষকের
স্ত্রী। দ্বিতীয় দৃশ্য যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই কৃষাণী একটি চালা কাঠের চালা ঘরের যে চৌকাঠ রয়েছে সেই চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে। উঠানে আমরা কৃষাণকে বা কৃষককে দাঁড়িয়ে থাকতে দেখি। সে যেহেতু ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে, তাই সে তার স্ত্রীকে বোঝাতে থাকে যে আরেকটু অপেক্ষা করো, এই যে অভাবের দিন বা এই যে খারাপ সময় এটি চলে যাবে। তারা ভাবতে থাকে যে চৈত্রের ফসল ঘরে তুললে পরেই তাদের এই যে অভাব, সেই অভাবটা দূর হয়ে যাবে, এই অভাবটি আর তাদের থাকবে না। চাষি এবং তার স্ত্রীর মধ্যে এই ধরনের কথা বলতে বলতে যেন একটি প্রেমের ছলনা চলতে থাকে তাদের মধ্যে। শুধুমাত্র চৈত্রের ফসল তোলার স্বপ্ন তারা দেখে না, তারা আরো বিভিন্ন ধরনের ভবিষ্যৎ পরিকল্পনাও করতে থাকে। কৃষাণ তার স্ত্রীকে বলে, এই যে খারাপ পরিস্থিতি চলছে, এই খারাপ পরিস্থিতির জন্য আমি তেমন কিছু করে উঠতে পারিনি, একটু যদি ধৈর্য ধরা যায় হয়তো আমি অনেক কিছু করতে পারবো। এ কথা বলতে বলতে তিনি তার স্ত্রীকে বলেন যে তাড়াতাড়ি গিয়ে যেন চালের লাইনে তিনি দাঁড়ান, কারণ বেশি দেরি হয়ে গেলে চাল পাওয়া যাবে না। এবং এ কথা বলে তিনি কাজে চলে যান এবং বলে যান যে কাজ থেকে ফিরে তার খিদা পাবে, তাই একটু চালের লাইনে যেন তাড়াতাড়ি সে গিয়ে দাঁড়ায়। এদিকে স্ত্রী যদি দেরি করে লাইনে গিয়ে দাঁড়ায় এবং দেরি করে যদি রান্না বসায়, তাহলে তো সে বাড়ি এসে খিদায় কষ্ট পাবে। কথা বলার সঙ্গে সঙ্গে কৃষাণের যে গরুটি, সেই গরুটি চেঁচিয়ে ওঠে। হয়তো সেই গরুটি মাঠে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল। মাঠে যাবার আগে সে তার স্ত্রীকে আরেকবার মনে করিয়ে দিয়ে যায় যে লাইনে যেন বেশি দেরি করে না দাঁড়ানো হয়, যেন তাড়াতাড়ি দাঁড়ানো হয়। এখানেই দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়েছে। তৃতীয় অধ্যায়টি যেখান থেকে শুরু হয়েছে তার চরিত্রগুলি কি কি ছিল সেগুলি আগে দেখে নেই। এই অধ্যায়েই প্রথমে আমরা দেখতে পাই সতীশকে। এই সতীশ নামক ব্যক্তিটি পাগল প্রায় হয়ে গেছে খিদায়, সে ক্ষিপ্ত। এছাড়াও দেখা যায় জুরনকে। জুরন হলো অবিবাহিত একজন যুবক। এছাড়াও দেখা যায় ক্ষিরি। ক্ষিরি হলো সতীশের স্ত্রী। এই ক্ষিরিকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এই অধ্যায়ে সতীশের কাছে। এছাড়াও দেখা যায় ফুলকি। ফুলকি হলো সতীশ এবং ক্ষিরির সন্তান। তৃতীয় দৃশ্য যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই সতীশ উবু হয়ে মেঝের ওপর বসে রয়েছে, আর দূর থেকে ভেসে আসছিল সেই সময় কারখানার সাইরেনের শব্দ। অন্যদিকে আমরা দেখতে পাই সতীশের স্ত্রী ও সতীশের মেয়ে ঘুমোচ্ছিল, আর সতীশ সেখানে উবু হয়ে বসে বিড়ি টানছিল। বিড়ি টানা শেষ করে সতীশ তার মেয়ে ফুলকিকে ডাক দেয়। আসলে মা ও মেয়ে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিল, তাদের ঘুম ভাঙেনি, তাই তাদের দুজনকে ঘুমোতে দেখে সতীশের রাগ হয়। আর এদিকে সতীশ কারখানায় কাজে না গেলে টাকা উপার্জন করতে পারবে না, আর টাকা উপার্জন করতে না পারলে চালের লাইনে দাঁড়িয়েও কোনো লাভ নাই, চাল তারা পাবে না। গতকাল ফুলকি ও তার মা দুজন মিলে চালের লাইনে দাঁড়ালেও তারা চাল পায়নি, আর এদিকে সতীশ যে গিয়ে লাইনে দাঁড়াবে তারও উপায় নেই, কারণ তাকে কারখানায় যেতে হয়। সে কারখানার কাজ বাদ দিয়ে লাইনে গিয়ে দাঁড়ানোর সময় নেই তার। কাল যখন চাল তারা পায়নি তখন এক মিস্ত্রির কাছ থেকে সে 1.5 পোয়া চাল ধার করে নিয়ে এসে কালকের মতো খেয়েছে। আগে কোম্পানি প্রত্যেক শ্রমিককে চাল দিত, এখন কোম্পানিও চাল দেওয়া বন্ধ করে দিয়েছে। খিদে পেটে কি আর কাজ করতে কারো ভালো লাগে? শুধু সেটা না, নিজের পয়সা খরচা করে যে সবাই চাল কিনবে, সেই সচরাচর চাল সেটিও তো পাওয়া যাচ্ছে না বাজারে।
ফুলকিকে সে রাগ দেখায়, যেহেতু সে ঘুমোচ্ছিল। তাকে রাগ দেখিয়ে সতীশ অনেক কটু কথা শোনায় এবং বলে, যদি বাড়িতে কিছু থেকে থাকে তাহলে খেতে দে, খেয়ে দিয়ে আমি কাজে যাব। খাবারের কথা বলায় সতীশের স্ত্রী হঠাৎ করে চেঁচিয়ে ওঠে বা রাগ দেখায়। সে সতীশকে বলে, ভোরবেলা বা সকালবেলা আমি খাবার কোথা থেকে জোগাড় করে আনবো? সে কি জাদু জানে? এই এক কথায় দু কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এবং সেই ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায়। সে তার স্বামীর কাছে দুঃখ করে বলে, পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, ভালো বাসস্থান নেই, কি সুখেই আছে সে। সে একটি উদাহরণও দেয় সতীশের কাছে। কেলোর বাবা কেলোর মাকে কত সুখে রেখেছে, গিয়ে দেখে আসো একবার। এতে সতীশের পৌরসত্বে আঘাত লাগে। সে ক্ষিরির গায়ে হাত তোলে। ক্ষিরি বলতে এখানে সতীশের স্ত্রী। সে সতীশের স্ত্রীকে মানে ক্ষিরি বলছি আমরা, যেহেতু তার নাম। সে ক্ষিরির গায়ে হাতও তোলে, আবার তাকে রাগও দেখায়। এছাড়াও সে ক্ষিরিকে পদাঘাতও করে। আর এদিকে মাকে মার খেতে দেখে তার মেয়ে ফুলকি কান্নাকাটি বা চিৎকার শুরু করে দেয়। শেষে সতীশ জামা পরতে পরতে বাড়ি থেকে বেরিয়ে যায় কারখানার উদ্দেশ্যে। দেখো, এই দৃশ্যটি এখানেই শেষ। পরবর্তী চতুর্থ দৃশ্যটি আমরা শুরু করব। তার আগে চতুর্থ দৃশ্যের কয়েকটি চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ দৃশ্যে দেখা যায় হরেকৃষ্ণ নামক একজন ব্যক্তিকে, যে ছিল এক ছাপোষা কেরানি। এছাড়াও এই দৃশ্যে আমরা দেখতে পাই মনোরমাকে। মনোরমা ছিল হরেকৃষ্ণর ঈশ্বর ভক্ত স্ত্রী। চতুর্থ দৃশ্য শুরু হয়েছিল হরেকৃষ্ণ ও মনোরমার একটি কেরানি জীবনের, একটি মধ্যবিত্ত পরিবারের কেরানি জীবন হলে যেমন হয় ঠিক তেমনি, মানে তাদের কথোপকথনের মাধ্যমে। তিনি কেরানি হলে কি হবে, তাদের পরিবারেও আমরা দেখতে পাই চা, চিনি, চাল ইত্যাদি কিচ্ছু নেই। একটি শুধুমাত্র উনান রয়েছে, কিন্তু সেই উনানে জ্বালাবার জন্য কয়লা তাদের বাড়িতে প্রস্তুত ছিল না। মনোরমা খোঁজ নিয়ে দেখেছে আজ চালের দোকানে 2 সের করে, মানে 2 কেজি করে প্রত্যেককে চাল বিলি করবে। তাই হরেকৃষ্ণকে তিনি মানে জোর করে, ইচ্ছা না থাকলেও, কারণ তার তো অফিস রয়েছে, তাকে জোর করে চালের দোকানে পাঠান। কারণ চাল যদি সে না আনে তাহলে তাদের খাওয়া চলবে না। এদিকে যেহেতু সরকারি কর্মচারী, সে কেরানি, তার অফিস শুরু হয় 10টার সময়। এবার একটা জিনিস ভেবে দেখো, সে যদি চালের দোকানে গিয়ে দাঁড়ায়, চালের দোকান কখন খুলবে, তারপর চাল দিবে, মোটামুটি তার 12টা 1টা বেজে যাবে ধরে নিতেই পারো। তাহলে সে অফিস কখন যাবে? তাই কিন্তু তার একটা চিন্তা তৈরি হয়। হরেকৃষ্ণ যে অফিসে কাজ করে, সেই অফিসে রিলিফ ফান্ডের থেকে, মানে যে কর্মচারীরা থাকে তাদেরকে চাল, চিনি, ডাল ইত্যাদি বিভিন্ন জিনিস রিলিফ বা বিনা পয়সায় দেওয়ার কথা ছিল। কোম্পানি থেকে এসেও ছিল, কিন্তু কোম্পানির বাবুরা সেই জিনিসগুলি চড়া দামে কালোবাজারিতে বিক্রি করে দিয়েছে এবং সবাইকে বলে দিয়েছে যে কোম্পানি থেকে তোমাদের জন্য কোনো কিছু পাঠায়নি। তাই হরেকৃষ্ণ বাবু ভাবেন সিভিক গার্ডকে বলে যদি চা, চিনি ইত্যাদি জোগাড় করা যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু আরেকটি কথা তার মাথায় ঘুরপাক করতে থাকে যে চা, চিনি জোগাড় করে কি হবে? সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো চাল, সেটি তো জোগাড় করতে হবে। যাই হোক, বেশি কথা চিন্তা না করে হরেকৃষ্ণ বাজারের ব্যাগ এবং টাকা নিয়ে চালের দোকানের উদ্দেশ্যে রওনা হয় এবং তার স্ত্রী ঠাকুর প্রণাম করে যে ভগবান যেন তার স্বামীকে আজকে চাল পাইয়ে দেয়। যদিও তাদের মনে সন্দেহ থেকেই যায় যে যতই তুমি ঠাকুর প্রণাম করে যাও, সুবিধা হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, মানে আজ চাল পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। যাই হোক, এখানেই শেষ হয় চতুর্থ দৃশ্য। এরপরে আমরা পঞ্চম দৃশ্য বা শেষ দৃশ্য নিয়ে আলোচনা করব। এই দৃশ্যটি একটু বড়, অসুবিধা নেই, আমি বুঝিয়ে বলছি। এই দৃশ্যের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো নিয়ে আগে একটু বলে নিই। এই দৃশ্যের প্রথমেই দেখা যায়
একজন সিভিক গার্ডকে। সেই সিভিক গার্ড তৎপরী এবং অত্যাচারী এবং সে বলতে পারো একটু দাম্ভিক টাইপের। এছাড়াও একজন ছিল ওড়িয়া। ওড়িয়া মানে হচ্ছে উড়িষ্যা দেশের একজন ব্যক্তি। এছাড়াও একটি মুসলমান ক্যারেক্টারকে দেখা যায়, তিনি সবার জন্য চিন্তা করেছিলেন এই দৃশ্যে, মানে তিনি হচ্ছেন শুভচিন্তক। এছাড়াও একটি যুবককে এই দৃশ্যে আমরা দেখতে পাই। এই যুবকটিকে নিয়ে এই দৃশ্যটি অনেকটা চালিত হয়। এছাড়াও হরে কৃষ্ণ বাবুকে এই দৃশ্যে দেখা যায়। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি বিভিন্ন ব্যক্তিকে এই দৃশ্যে দেখা যায়। চলো তাহলে দৃশ্যটি এবার আমরা আলোচনা করি। দৃশ্যটি শুরু হয়েছিল দোকানের বাইরে, মানে চালের দোকানের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় সবাই এখানে চাল নিতে এসেছে এবং সবাই মনে মনে আশা করে এসেছে যে আজকে আমরা চাল পাবই। লাইনে অনেকজন ছিল, তার মধ্যে একটি মুসলমান ব্যক্তি ছিল, হরে কৃষ্ণ বাবু ছিল, একটি উড়িয়া ব্যক্তিও ছিল, মানে সে উড়িষ্যা থেকে এসেছে। যাই হোক, হরে কৃষ্ণ বাবু আগে অন্য কোথাও থেকে শুনতে পেয়েছে যে উড়িষ্যা থেকে নাকি প্রচুর চাল রিলিফ এসেছে তাদের এই পাড়ায়। হঠাৎ করে লাইনে হট্টগোল শুরু হয়ে যায় যে চাল পাওয়া যাচ্ছে না। তখন তিনি ভাবলেন যে চালগুলি যে এলো রিলিফ ফান্ডের, সেই চালগুলি কোথায় চলে গেল। যাই হোক, অনেকক্ষণ পর একটা মোটা সোটা ভুঁড়িওয়ালা লোক হেলতে দুলতে, ওর তো কোনো হেলদোল নেই, হেলতে দুলতে এসে চালের দোকান খুললো এবং প্রত্যেকে লম্বা লম্বা করে লাইন দিয়ে চালের প্রত্যাশায় দাঁড়িয়ে থাকলো। হঠাৎ কোথা থেকে একটা সিভিক গার্ড এসে লাইন ঠিক করতে শুরু করলো। একজন তাকে জিজ্ঞাসা করলো যে আজকে কত শের করে চাল দেওয়া হবে। সে জানায় যে সে কিছু জানে না, তবে প্রত্যেককে হাতে খুচরো পয়সা ধরে রাখতে বলে, কারণ বড় নোট দিলে অসুবিধা হবে চালের দোকানদারকে ভাঙিয়ে দিতে। কিন্তু দেখা যায় প্রথম যে ব্যক্তি দাঁড়িয়েছিল তার কাছেই বড় নোট ছিল, তার কাছে খুচরো পয়সা ছিল না। সে যখন চাল নিল তখন বড় নোটটি দেওয়ার পর সিভিক গার্ড তাকে বলে খুচরো পয়সা দাও। তখন সে দিতে পারেনি, তখন সে বলল যাও খুচরো করে নিয়ে এসো। এই কথাটি নিয়ে, মানে সামান্য এই কথাটি নিয়ে সিভিক গার্ডের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এমন সময় লাইনে হট্টগোল পড়ে যায়। হট্টগোলটা এটা নিয়েই যে একটি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি লাইনে ছিলেনই না, তিনি হঠাৎ করে পেছন থেকে কোনো একটা জায়গায় ফাঁক খুঁজে ঢুকে পড়েছেন। সিভিক গার্ডটি যখন দেখতে যায় ব্যাপারটি, তখন তিনি বলেন যে তিনি লাইনেই ছিলেন, ধাক্কাধাক্কিতে একটু বেরিয়ে গিয়েছিলেন, তারপর আবার তিনি ঢুকেছেন। এখন তারা অভিযোগ করছে যে তিনি লাইনে ছিলেন না। যাই হোক, সিভিক গার্ডটি প্রথমে মানতে চায়নি। তখন তৃতীয় যে ব্যক্তিটি, তিনি তাকে সমর্থন করে বললেন যে না, ইনি লাইনেই ছিলেন। আবার হঠাৎ করে একটি জায়গায়, মানে লাইনে হট্টগোল শুরু হয়। তখন সিভিক গার্ডটি সেখানে দৌড়ে চলে যায় এবং একটি দুস্থ বা গরিব লোককে গালে চড় মারে বসে এবং সেখানে হঠাৎ করে হট্টগোল শুরু হয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি বারবার লাইনে ঢুকে চাল নিচ্ছিলেন। সেই ব্যক্তিটি বলে তার বিরুদ্ধে এটি অন্যায় অভিযোগ আনা হয়েছে। তিনি 1 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়েছিলেন, তিনি একবারের জন্য চাল পাননি। অতএব তাকে মারাটা সিভিক গার্ডের অন্যায় হয়েছে, তাকে মারাটা সিভিক গার্ডের ভুল হয়েছে। বাকি সবাই যারা দাঁড়িয়েছিল তারাও ওই দুস্থ ব্যক্তিটিকে চড় মারার প্রতিবাদ জানায়। একটি মুসলমান ব্যক্তিও সেই লাইনে দাঁড়িয়েছিল, তিনিও তাকে চড় মারার প্রতিবাদ জানিয়েছিলেন। ধীরে ধীরে দেখা যায় বচসা বা গন্ডগোল আরো বেড়ে যায়। তখন হরে কৃষ্ণ বাবু গিয়ে সেই বচসাটিকে ঠিক করেন এবং বলেন, দেখুন বাবু, আপনার জন্য বচসা তৈরি হচ্ছে, আপনি দয়া করে লাইনের পিছনে গিয়ে দাঁড়ান। সবাই একমত হয় একটা ব্যাপার নিয়ে যে চাল দেওয়া না দেওয়া তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইভাবে দুস্থ লোককে অপমান করার অধিকার তাদের হাতে নেই। মানে তারা আমাদের অপমান করতে পারে না, আমরা তো আর বিনা পয়সায় চাল নিতে আসিনি এখানে। সবাই সিভিক গার্ডের সেই আচরণে ক্ষিপ্ত হয়ে বসে। চতুর্থ যে ব্যক্তিটি ছিল সে তো সিভিক গার্ডকে জানোয়ার বলেই বসেছিল। সিভিক গার্ডটি জানোয়ার কথাটি শুনে তার দিকে ধাবিত হয় এবং দুজনের মধ্যে প্রায় মারপিট লেগে যায়। এমন সময় একটি ব্যক্তি আগুন আগুন ইত্যাদি বলে চিৎকার করতে করতে সেই লাইনের কাছে এসে যায়। সবাই
জানায় কোথায় আগুন লেগেছে। সেই ব্যক্তিটি বলে পেটে, সবার পেটে আগুন লেগেছে। ব্যাপারটি একটু স্বাভাবিক হলে সবাই ধীরে ধীরে চাল নিতে আসে। মুসলমান ব্যক্তিটিও চাল নেয় এবং সে বলে আজ যেন সবাই চাল পায়। দোকানদার তাকে জানায় তুমি পেয়েছো তো, তাহলেই হবে, সবারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তখন তিনি বলেন যে আজকে কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে আছে, তুমি কিছু উল্টাপাল্টা কিছু বলো না বা এমন কাজ করো না যাতে তোমার বিরুদ্ধেও সবাই একত্রিত হয়। তারপর সেই ভুঁড়িওয়ালা লোকটি মানে দোকানদারটি কিছুটা কিন্তু ভয় পেয়ে যায়। তারপর লাইন একটু এদিক ওদিক হয়েছিল ঠিকই, কিন্তু সবাই ধীর স্থিরভাবে ধীরে ধীরে চাল নিতে থাকে এবং চাল নিয়ে সবাই বাড়ি ফিরতে থাকে। ধীরে ধীরে মঞ্চের আলো নিভে যেতে থাকে আর এখানেই নাটকটি শেষ হয়। দেখো, নাটকটি এখানে শেষ হলেও আরো কয়েকটি কথা বলে রাখি। একাঙ্ক নাটক হিসাবে এই আগুন নাটকটি যথার্থই সার্থক হয়েছিল। নাটকটিতে আমরা দেখতে পাই ভিন্ন ভিন্ন 5টি দৃশ্যের নাট্য কোলাজ, কিন্তু ভিন্ন ভিন্ন 5টি দৃশ্যের নাট্য কোলাজ তৈরি করলেও নাট্যকার প্রত্যেকটি দৃশ্যের মধ্যে সামঞ্জস্য বা প্রত্যেকটি দৃশ্যের মধ্যে কানেকশন কিন্তু রেখেই দিয়েছেন। এই নাটকটিতে দেখা যায় দুর্ভিক্ষগ্রস্ত প্রত্যেকটি লোকই তাদের চালের জন্য হাহাকার করেছে, তারা যেন সবাই চালের প্রত্যাশী হয়ে উঠেছে। এছাড়াও নাটকের যে সমস্ত চরিত্রগুলি এখানে দেখা গিয়েছিল, ধরো হিন্দু, মুসলিম, ওড়িয়া, সিভিক ইত্যাদি ইত্যাদি, প্রায় সবাইকেই নাট্যকার এই নাটকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়াও স্থান, কাল, পরিবেশ ইত্যাদি বোঝানোর জন্য কখন কিভাবে কতটা লাইট দরকার তা নাট্যকার খুব সূক্ষ্মভাবে এই নাটকে তুলে ধরেছেন। নাটকের শেষে যখন দেখা যায় একটি ভদ্রলোক বা একজন ব্যক্তি আগুন আগুন বলতে বলতে ছুটে আসে এবং সবাই যখন জিজ্ঞেস করে কোথায় আগুন, সে বলে পেটে আগুন, তখনই এই নাটকের ক্লাইম্যাক্স গঠিত হয়েছিল। এছাড়াও এই নাটকে যখন বলা হয়েছিল বাঁচতে হলে একত্রিতভাবে বাঁচতে হবে, তখন দর্শক, শ্রোতা, পাঠকের ভাবমক্ষণ হয়েছিল, এ কথা বলা যেতেই পারে। যাই হোক, আজকের আলোচনা এটুকুই। আগুন নাটকটি নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এর পরবর্তীকালে আমরা পঞ্চতন্ত্র থেকে যে 3-4টি প্রবন্ধ রয়েছে সেগুলি নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। আজ তাহলে এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।